শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুলের কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন পাঠদান কার্যক্রমে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12 অর্থাৎ জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টি। তোমরা নিশ্চয়ই আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনেকটাই তোমাদের দূর হয়ে যাচ্ছে। আমরা যে পূর্বের ক্লাসটি করেছি সেটি ছিল আমাদের অধ্যায় 5 খাদ্য পুষ্টির পরিপাক সম্পর্কে অনেকগুলো ক্লাস করেছি। তোমরা নিশ্চয়ই সবাই এই ক্লাসগুলো খুব ভালোভাবে করেছো এবং আশা রাখি এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে। আজকে আমাদের যে অধ্যায়টি জীবের বংশগতি বিবর্তন, এই অধ্যায়টি এই ধরনের নামকরণ কেন করা হয়েছে এটি আমরা একটু জেনে নিই। যে জীবের বংশগতি মানে হচ্ছে আমাদের একটা প্রজন্ম তার জীবদ্দশায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে, কোনো একটা জীব তার জীবদ্দশায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে তার কিছু সংখ্যক বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে প্রকাশ পায়। তাহলে একটা জীব কর্তৃক অর্জিত বৈশিষ্ট্য কিছু অংশ তার সন্তান সন্ততির মধ্যে প্রকাশ পাওয়ার যে বিষয়টি, এই বিষয়টিকে বলা হয় জীবের বংশগতি বা ইংরেজিতে বলা হয় হেরিডিটি। ইংরেজিতে বলা হয় কি? হেরিডিটি। আর বাংলায় বলা হয় জীবের বংশগতি। আর বিবর্তন কথাটির সংক্ষিপ্ত ভাবে যদি আমি বলি তাহলে মনে রাখবেন বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন। অর্থাৎ একটা জীব প্রজাতির মধ্যে ধারাবাহিক ধীর প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে কিছুটা পরিবর্তন হতে হতে একটা সরলতম জীব থেকে একটা উন্নত জীবের সৃষ্টি হয়। তাহলে এই সরলতম জীব থেকে যে উন্নত জীব পরিবর্তনের মধ্য দিয়ে একটা উন্নত জীবের সৃষ্টির প্রক্রিয়া বা বিষয়টি, এটিকে বলা হয় বিবর্তন। তাহলে আমরা জানি জীবগুলোর মধ্যে বিবর্তন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসলে যে জীবের বংশগতি কি সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো জীবের বংশগতি নিয়ে বিজ্ঞানের অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটির নাম হচ্ছে জেনেটিক্স। ইংরেজিতে বলা হয় জেনেটিক্স আর বাংলায় বলা হয় বংশগতি বিজ্ঞান। বাংলায় বলা হয় বংশগতি বিজ্ঞান আর ইংরেজিতে বলা হয় জেনেটিক্স। তো আজকের ক্লাসটিতে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেই বিষয়টি হচ্ছে যে জীবের বংশগতীয় উপাদানগুলো কি কি, ক্রোমোজোমের গঠন, ডিএনএ এর গঠন ইত্যাদি বিষয় এবং আরএনএ এর গঠন, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো যে বংশগতীয় উপাদান মানে কি। বংশগতীয় উপাদান অর্থাৎ বংশগতীয় উপাদান মানে হচ্ছে জীবের এক প্রজন্ম থেকে যে আরেক প্রজন্মের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, এই বৈশিষ্ট্য সঞ্চারণের ক্ষেত্রে যে সকল কোষীয় অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সকল কোষীয় অঙ্গাণুগুলোকে বলা হয়ে থাকে বংশগতীয় উপাদান। আমি আবারও বলছি, জীবের নিজের অর্জিত বৈশিষ্ট্যের কিছু অংশ যে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, এই সঞ্চারণের ক্ষেত্রে যে সকল কোষীয় অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সকল কোষীয় উপাদান বা অঙ্গাণুগুলোকে বলা হয় জীবের বংশগতীয় উপাদান। তাহলে জীবের বংশগতীয় উপাদান কি কি আমরা একটু জেনে নেই। প্রথমে আসো জীবের বংশগতীয় উপাদানগুলি। জীবের বংশগতীয় উপাদানের মধ্যে প্রথমে হচ্ছে ক্রোমোজোম বা সোম, একই কথা। তারপরে আসো যে বিষয়টি সেটি হচ্ছে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে আরএনএ, আরেকটা হচ্ছে জিন। এই বিষয়গুলোকে আমরা জীবের বংশগতীয় উপাদান বলে থাকি। এখন আসো যে ক্রোমোজোমের গঠন যদি আমরা আলোচনা করি বা ক্রোমোজোম আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি এবং নবম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় কোষের গঠন যে অধ্যায়টি, এই অধ্যায়টিতে আমরা দেখেছিলাম নিউক্লিয়াসের গঠন। তো নিউক্লিয়াসের গঠনটি কেমন ছিল? নিউক্লিয়াসের গঠনটি ছিল এরূপ প্রকৃতির।
স্তর বিশিষ্ট একটা আবরণী ছিল নিউক্লিয়াসের গঠনে। এই নিউক্লিয়াসের গঠনে ভিতরে আমরা দেখেছি কতগুলো সুতার মতো পেঁচানো জিনিস লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর এটার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা নাম হচ্ছে নিউক্লিওলাস, হ্যাঁ, বা নিউক্লিওলাস। আর একটা হচ্ছে তার ভিতরে যে পেঁচানো সুতার মতো অংশগুলো সেগুলোকে আমরা বলেছি ক্রোমাটিন তন্তু। এখন এই ক্রোমাটিন তন্তু যদি ক্রোমাটিন তন্তুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে বা ক্রোমাটিন তন্তুর অংশ বিশেষ একটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। চলো আমরা চেষ্টা করি যে ক্রোমোজোম দেখতে কেমন হয়, ক্রোমোজোম দেখতে বেসিক্যালি কেমন হয়ে থাকে এবং ক্রোমোজোমে কি কি বিষয় থাকে। হ্যাঁ, তো ক্রোমোজোম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ডিপ্লয়েড বা ডিপ্লয়েড অথবা হ্যাপ্লয়েড, ঠিক আছে। ডিপ্লয়েড হচ্ছে দুই প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় ডিপ্লয়েড, আর এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড। দুই প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম কেন বলা হয়? কারণ এই সকল ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোম আসে বাবার দেহ থেকে, আরেক সেট ক্রোমোজোম আসে মায়ের দেহ থেকে। এরূপ ক্রোমোজোমকে আমরা বলে থাকি ডিপ্লয়েড ক্রোমোজোম, অর্থাৎ এই ধরনের আমরা এটাকে 2m দ্বারা প্রকাশ করে থাকি। আরেকটা ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, অর্থাৎ যে সকল ক্রোমোজোমগুলো এক প্রস্থ বিশিষ্ট সেই ক্রোমোজোমগুলোকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এছাড়া ক্রোমোজোম আরো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অর্থাৎ অটোজোম হচ্ছে দেহের যে সকল ক্রোমোজোমগুলো, হ্যাঁ, দেহের যে সকল ক্রোমোজোমগুলো দেহের অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, বৃদ্ধি বিকাশ এই ধরনের বৈশিষ্ট্য, কিন্তু আর একজোড়া বিশেষ ধরনের ক্রোমোজোম আছে যেগুলো জীবের বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে থাকে, তা আমরা বলতে পারি যে প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের ক্রোমোজোমগুলো বলা হয় সেক্স ক্রোমোজোম, আর বাকি ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম, ঠিক আছে। তাহলে আসো আমরা ক্রোমোজোম দেখতে কেমন এটা আগে আমরা একটু দেখে নিই। চলো আমরা ক্রোমোজোমের গঠনটি একটু খেয়াল করি যে ক্রোমোজোম দেখতে তাহলে এইরকম একটা ক্রোমোজোম থাকে, ঠিক আছে। ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলোকে আমরা কি বলি? ক্রোমোজোমের এই দুটো অংশকে বলা হয়, এই মাঝখানের অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমোজোমের দুটি সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুটো অংশ এগুলোকে বলা হয় দুইটি বাহু, ঠিক আছে, দুটি বাহু। সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুটো অংশ থাকে এগুলোকে বলা হয় এক একটি বাহু, ঠিক আছে। তারপর আসো যে আমাদের সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের ভিতরে যে পেঁচানো সুতার মতো যে অংশটি আছে এটিকে আমরা বলি কি ক্রোমাটিড। এটাকে আমরা বলি কি ক্রোমাটিড, ঠিক আছে, ক্রোমাটিড, ঠিক আছে। তারপর আসো আমাদের যে অংশগুলি থাকে তার মধ্যে হচ্ছে এখানে আমরা এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় গৌণ কুঞ্চন। তারপরে যে অংশটি থাকে মাথায়, এই অংশটা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী স্ট্রসবার্জার। তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী, জীববিজ্ঞানী, এবং তিনি গুরুত্বপূর্ণ অনেক আবিষ্কার করেছেন। তার নাম হচ্ছে স্ট্রসবার্জার। এখন ক্রোমোজোম বিভিন্ন আকার আকৃতির দিক থেকে বিভিন্ন রকম হতে পারে, আবার কোনো জীবে প্রত্যেক জীব প্রজাতিতে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম আছে। যেমন আমাদের শরীরে 46টি ক্রোমোজোম আছে, এটি নির্দিষ্ট, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম আছে। অর্থাৎ জীব ভেদে বা প্রজাতি ভেদে এক এক জীবে ক্রোমোজোমের সংখ্যা এক এক রকম থাকতে পারে।
তারপরে একটি ক্রোমোজোম সাধারণত 3.5 মাইক্রন থেকে 1000 মাইক্রন হয়ে থাকে। 3.5 মাইক্রন থেকে 1000 মাইক্রন হয়ে থাকে। 1 মাইক্রন সমান 1 মাইক্রন আমরা যদি 1 মিলিমিটারকে 1000 ভাগ করি, 1 মিলিমিটারকে 1000 ভাগ করি, তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে 1 মাইক্রন। বুঝতে পেরেছো? তাহলে 1 মিলিমিটারকে আমরা যদি 1000 ভাগ করি, তাহলে যা দাঁড়াবে তা হচ্ছে 1 মাইক্রন। তাহলে ক্রোমোজোম বেসিক্যালি আমাদের বংশগতীয় বৈশিষ্ট্য কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এবার আসো আমরা ডিএনএ এর গঠন সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি সুন্দর চিত্র আছে বা একটা চার্ট আছে, যে চার্টটিতে আসলে একটি ডিএনএ এর গঠন আন্তঃপ্রান্তভাবে অনেক কিছুই দেখানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আমরা আসলে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আসলে ডিএনএ তে কি থাকে এবং ডিএনএ এর গঠনটা কি রূপ হয়ে থাকে। প্রথমে আসলে জেনে নিই যে ডিএনএটা কি। ডিএনএ ডিএনএ এটা পূর্ণ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটার পূর্ণ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, একটু আমরা ক্লিয়ার। এটা হচ্ছে একটা বংশগতি উপাদান, যার মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে কিভাবে সঞ্চারিত হয়। তো ডিএনএ গঠন থেকে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ডিএনএ কি কি দাঁড়াবে? ডিএনএ এর মধ্যে এক নম্বরে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন বেস বা ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক। তারপরে থাকে হচ্ছে 2 নম্বরে 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেস, ইংরেজিতে বলা হয় বেস, বাংলায় বলা হয় ক্ষারক। 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, এই ধরনের উপাদান দ্বারা আমাদের কি তৈরি হয়? ডিএনএটা তৈরি। কি কি? নাইট্রোজেন ক্ষারক, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, এই উপাদান দ্বারা আমাদের কি তৈরি? ডিএনএ তৈরি। এখন ডিএনএ গঠনটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে ডিএনএ তে 2টা সূত্রক থাকে। কয়টা সূত্রক থাকে? 2টা সূত্রক থাকে। কয়টা? এরকম 2টা পেঁচানো, ডিএনএ দেখতে পেঁচানো সিঁড়ির মতো। পেঁচানো কিসের মতো? সিঁড়ির মতো। এটাতে 2টা সূত্র থাকে। একটা নাম হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, আর একটা নাম হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম। তাহলে 2টা সূত্র থাকে। একটা নাম হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, আর একটা সূত্রের নাম হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম। এই হচ্ছে বিষয়। এখন এই ডিএনএ এর ভিতরে ডিএনএ এর এই যে একটা প্যাচ, এই একটা প্যাচ এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে, একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে কত? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত? এখানে 34 অ্যাংস্ট্রম, এবং 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 10 মিটার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে এই যে পাকটা, এই যে দুইটা সূত্রের একটা প্যাচ, এই প্যাচের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই প্যাচের ব্যাস হচ্ছে কত? 20 অ্যাংস্ট্রম। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং একটা প্যাচের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসবো, তাহলে ডিএনএ এর মধ্যে কি ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়? ডিএনএ এর মধ্যে
চার ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়। কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে? তাহলে এই অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থাইমিন ডিএনএ এর মধ্যে আসলে পাওয়া যায় হচ্ছে চার ধরনের নাইট্রোজেন বেস। কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। খেয়াল করবে, অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থাইমিন। অ্যাডিনিনকে আমরা সংক্ষেপে A দ্বারা প্রকাশ করি, গুয়ানিনকে সংক্ষেপে G দ্বারা প্রকাশ করি, সাইটোসিনকে সংক্ষেপে C দ্বারা প্রকাশ করি আর থাইমিনকে সংক্ষেপে T দ্বারা প্রকাশ করে থাকি। এই অ্যাডিনিন আর গুয়ানিন এক ধরনের নাইট্রোজেন বেস, এগুলোকে বলা হয় পিউরিন নাইট্রোজেন বেস। কি ধরনের নাইট্রোজেন বেস? পিউরিন। আর সাইটোসিন আর গুয়ানিনকে থাইমিন, এই দুইটা নাইট্রোজেন বেসকে বলা হয় পাইরিমিডিন নাইট্রোজেন বেস। পাইরিমিডিন নাইট্রোজেন বেস। ঠিক আছে? তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন আর সাইটোসিন এবং থাইমিন এই দুইটা নাইট্রোজেন বেসকে বলা হয় কি কি? পাইরিমিডিন নাইট্রোজেন বেস। ঠিক আছে? তাহলে এই ডিএনএ এর মধ্যে চার ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়। কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থাইমিন একটা আরেকটার সাথে দেখা যায় একটা নির্দিষ্ট, সাধারণত অ্যাডিনিনের সাথে থাইমিন, অ্যাডিনিনের সাথে যুক্ত থাকবে হচ্ছে থাইমিন। মনে রাখতে হবে, অ্যাডিনিনের সাথে যুক্ত থাকবে কে? থাইমিন। এবং পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। অ্যাডিনিনের সাথে থাইমিন বা থাইমিনের সাথে অ্যাডিনিন পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে। আর গুয়ানিনের সাথে থাকবে হচ্ছে সাইটোসিন। গুয়ানিনের সাথে যুক্ত থাকবে হচ্ছে কে? সাইটোসিন। এই ক্ষেত্রে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকবে। খেয়াল করতে হবে, অ্যাডিনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। মনে রাখতে হবে, কখনোই অ্যাডিনিনের সাথে সাইটোসিন কিংবা গুয়ানিনের সাথে থাইমিন এই ধরনের হবে না। যদি হয়, এই ধরনের বেস জোড়কে আমরা বলি নিষিদ্ধ বেস জোড় বা নিষিদ্ধ ক্ষারক জোড়া। মনে রাখতে হবে, এগুলো তখনই হবে যখন মানুষের দেহে জেনেটিক্যাল ডিসঅর্ডার দেখা যাবে, তখন এই ধরনের নিষিদ্ধ বেস জোড় প্রকাশ পায়। তাহলে অ্যাডিনিনের সাথে থাইমিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন, অ্যাডিনিনের সাথে থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা এবং গুয়ানিনের সাথে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে। তারপরে দেখো, এই নাইট্রোজেন বেস জোড়া দ্বয়ের মধ্যে রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ সুগার থাকে, 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ সুগার থাকে, এই রাইবোজ সুগারের সাথে এই রাইবোজ সুগারের দ্বারা এই দুইটা এই নাইট্রোজেন বেস জোড়াদ্বয় পরস্পর কি থাকে? সংযুক্ত থাকে। এটা হচ্ছে নাইট্রোজেন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। তাহলে দেখো, এখানে আরেকটা নাইট্রোজেন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, ধরো এখানে আমি যদি আরেকটা আঁকি, তাহলে কিভাবে যুক্ত থাকবে? খেয়াল করো কিভাবে যুক্ত থাকবে। এইটা যে 5 নাম্বার কার্বন আছে তার মধ্যে একটা অযৌগ ফসফেট থাকবে এবং এই 5 নাম্বার কার্বনের সাথে এটা এই কার্বনের যুক্ত হবে। ঠিক আছে? এবং এটা দ্বারা পরস্পর কি থাকবে এবং এই কার্বনের সাথে এই এটার কানেকশন থাকবে এবং কি হবে? এইটার সাথে এটার কানেকশন হবে এবং এখান থেকে আবার কি হবে? একটা অযৌগ ফসফেট সৃষ্টি হবে, যেটা দ্বারা আরেকটা নাইট্রোজেন বেসকে মানে যুক্ত করবে। তাহলে দেখো, ওই দিক থেকে আবার কি হবে? সরি, দেখো তাহলে ঠিক আছে। এখন এটার সাথে কি হবে? এই থাইমিনের এই কার্বনের সাথে এটা এবং এই গুয়ানিনের কি হবে? দেখো, এই সাইটোসিন আবার যুক্ত হবে এটার সাথে। ঠিক আছে? তাহলে আবার এরা পরস্পর সাথে একটা অযৌগ ফসফেট দ্বারা যুক্ত। এভাবে
আসলে এই নাইট্রোজেন বেসগুলো একটা আরেকটার সাথে কি হয় কানেক্টেড হয়। তাইলে এখানে দেখো এডিনিন আর থাইমিন এবং গুয়ানিন আর সাইটোসিন, এডিনিন আর থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে আর গুয়ানিন আর সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে। আর এদের এই নাইট্রোজেন বেসকে একটা নাইট্রোজেন বেসের সাথে আরেকটা নাইট্রোজেন বেস কি দ্বারা যুক্ত হয়েছে, একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং অজৈব ফসফেট দ্বারা পরস্পর যুক্ত হয়েছে। তাই এই ধরনের এই যে নাইট্রোজেন বেস, তারপর 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, এই সবগুলো বিষয়কে একত্রিত ভাবে বলা হয় নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড। তাহলে এটা একটা নিউক্লিওটাইড, আবার এটা একটা কি নিউক্লিওটাইড। তাহলে বুঝতে পারছো যে শিক্ষার্থীরা যে একটা যে নিউক্লিওটাইড কি দ্বারা তৈরি হবে, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট এবং রাইবোজ সুগার, এই তিনটা বিষয়ের সমন্বয়ে কি তৈরি হবে, নিউক্লিওটাইড তৈরি হবে। তাহলে একটা প্যাচের মধ্যে, অর্থাৎ এই একটা প্যাচের মধ্যে টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে। টোটাল কয়টা? 10টি নিউক্লিওটাইড থাকে। দ্যাট মিন্স 10টি নিউক্লিওটাইড যদি হয় যদি লাগে 34 অ্যাংস্ট্রম, তাহলে একটি নিউক্লিওটাইডের জন্য লাগবে কত? 3.4 অ্যাংস্ট্রম সমপরিমাণ জায়গা। ঠিক আছে? তার মানে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তো এই হচ্ছে আসলে এই গঠন, এবং এই গঠনটি ডিএনএ এর এই গঠনটি যিনি আবিষ্কার করেছেন তাদের নাম হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন এবং কি ক্রিক, এবং তারা এইটার জন্য 1953 সালে তারা এটার জন্য কি পায়, নোবেল পুরস্কার পর্যন্ত লাভ করেন। এটার জন্য তারা কি করেন, নোবেল পুরস্কার ও লাভ করে থাকেন। ঠিক আছে? এটা 1953 সালে তারা নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডিএনএ এর গঠন যদি পর্যবেক্ষণ করা হয়, ডিএনএ এর পুরো ভৌত গঠনটাকে যদি আমরা সংক্ষেপে বলি, ডিএনএ 2 সূত্র বিশিষ্ট এবং দুটো সূত্রে একটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম, এবং তাদের এই একটা সূত্রে যে একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং একটা প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে, এবং একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং একটি নিউক্লিওটাইড এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন বা এই মানে নাইট্রোজেন বেস, দুই ধরনের ডিএনএ এর মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে। একটা হচ্ছে পিউরিন নাইট্রোজেন বেস আর পাইরিমিডিন নাইট্রোজেন বেস। আমরা জানি এডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন নাইট্রোজেন বেস, আর সাইটোসিন আর থাইমিন হচ্ছে কি তোমার পাইরিমিডিন নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে তার মধ্যে এডিনিন আর থাইমিন দুইটা হাইড্রোজেন বেস বন্ধন দ্বারা যুক্ত থাকবে, এবং গুয়ানিন আর সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এবং এই এডিনিন এবং থাইমিন পরস্পর আবার নাইট্রোজেন বেস জোড়া দেয়, পরস্পর আবার কি অজৈব 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার দ্বারা পরস্পরের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। এই হচ্ছে বিষয়টি। তাহলে আশা করি তোমরা এর গঠনটি বুঝতে পেরেছো। পরীক্ষাতে এই গঠনটি ব্যাপক আসে, তোমরা এটি ভালো করে একটু প্র্যাকটিস করে নিবে। এবার আসো আমরা যেটি জানবো সেটি হচ্ছে আরএনএ এর গঠন সম্পর্কে। আরএনএ এর পুরো হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে আরএনএ সাধারণত এক সূত্র হয়ে থাকে। আরএনএ সাধারণত এক সূত্র হয়ে থাকে। কি ধরনের হয়ে থাকে? এক সূত্র হয়ে থাকে। আরএনএ একটি সূত্র, এবং এই সূত্রটি হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, এই ধরনের একটি সূত্র দ্বারা ডিএনএ যেমন, কিন্তু একটি সূত্র এমন ভাবে পেঁচিয়ে অবস্থান করে দেখতে অনেকটা দ্বিসূত্রকের মতো মনে হয়। এখন আসো ডিএনএ তে কি কি আছে? আমরা যেমন দেখেছি আরএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে, পিউরিন এবং পাইরিমিডিন নাইট্রোজেন বেস, ডিএনএ তে যেমন ছিল আরএনএ তে এই ধরনের নাইট্রোজেন বেস আছে। তবে ডিএনএ তে ছিল এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে সাইটোসিনের পরিবর্তে থাকবে ইউরাসিন। নাম কি? তাহলে এর নাইট্রোজেন বেসগুলোর নাম এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর হচ্ছে ইউরাসিন। এই কি হচ্ছে বিষয়। ডিএনএ এর মধ্যে এই ইউরাসিনের পরিবর্তে থাকবে থাইমিন
আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে থাকবে হচ্ছে ইউরাসিল। তাহলে এডিনিনের সাথে আমরা যেমন দেখেছিলাম যে তার ডিএনএ এর মধ্যে এডিনিনের সাথে থাইমিনের সম্পর্ক হয়েছে, এখানে সম্পর্কটা হবে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা এডিনিনের সাথে আসলে মানে এটা তো কিভাবে থাকে দেখো, তার নাইট্রোজেন বেসগুলো এরকম থাকে। তো এখন এটা যখন এরকম পেঁচানো সুতাবদ্ধ থাকে তখন ধরো এটা হচ্ছে এডিনিন, আর ধরো এটা হচ্ছে তোমার ইউরাসিল। খেয়াল করো, ধরো এটা হচ্ছে এডিনিনের সাথে ধরো এটা হচ্ছে ইউরাসিল। এখন এটা যখন এভাবে পেঁচিয়ে থাকে তখন কিন্তু তারা কি করে, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আবার নিউক্লিওটাইড গঠন তৈরি করে, এই ধরনের বিষয় দেখা যায়। তো এখন দেখো এটা পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, আর এটা যদি হয় গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন, তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা তখন যুক্ত থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমার আরএনএ আর ডিএনএ এর মধ্যে কিছু পার্থক্য আছে। আরএনএ হচ্ছে 2 সূত্র বিশিষ্ট, ডিএনএ 1 সূত্র বিশিষ্ট। আরএনএ এর মধ্যে কি থাকে, নাইট্রোজেন বেস, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, আর ডিএনএ এর মধ্যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে। আর আরএনএ এর ক্ষেত্রে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। এই হচ্ছে বিষয়গুলো। তারপরে মনে রাখতে হবে যে আরএনএ এর যে উপাদানগুলো, আরএনএ সাধারণত জীবের বিভিন্ন ধরনের জীবে বিভিন্ন রকমের রোগ প্রকাশ করে থাকে। যেমন হচ্ছে এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসগুলো মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। এই হচ্ছে বিষয়। তারপরে ডিএনএ আরএনএ আরো বেশ কিছু পার্থক্য আছে। হ্যাঁ, তারপরে আমরা দেখো এবার যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিন সম্পর্কে। জিন, হোয়াট ইজ দিস জিন? জিন হচ্ছে ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইড বেসগুলো থাকে, তার নিউক্লিওটাইড বেসগুলো এক একটি নিউক্লিওটাইড এক একটা কি করে থাকে, বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। তাহলে এই যে ডিএনএ এর বিভিন্ন এককগুলো বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশকারী যে একক, এগুলোকে আমরা বলে থাকি জিন। তাহলে বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশকারী একক হচ্ছে জিন। আজকের ক্লাসটি মূলত আমরা এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। আমরা আগামী ক্লাসে জিন থেকে পরবর্তী যে মেন্ডেলের সূত্র বা অন্যান্য অংশগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নক করবে। আশা করি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। আল্লাহ হাফেজ।